সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের প্রিভিয়াস ইয়ার বাংলা বিষয়ে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। গত বছর অর্থাৎ 2023 সালে হাফ ইয়ারলি পরীক্ষার বাংলা প্রশ্নটি কীভাবে এসেছিল অবশ্যই তোমাদের দেখা দরকার। এগুলি থেকে এবারে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে অনেকাংশে আসবে। এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। এক কথায় উত্তর আছে, সঠিক উত্তর আছে, আরও বড় প্রশ্ন কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে, সবগুলো আমি বলে দেবো। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসে পড়ো এবং তোমরা এগুলি পয়েন্ট আউট করে রাখবে, ঠিক আছে? আর তোমরা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো শুরু করছি তোমাদের গত বছরের ক্লাস 11-এর বাংলা হাফ ইয়ারলি কোয়েশ্চেন প্রশ্ন নিয়ে আলোচনা। তো দেখো, প্রথম ক বিভাগ 10টি 10 নম্বর আসবে। ফুল্লরা কোন মাসকে পাপিষ্ট বলেছেন? জ্যৈষ্ঠ মাসকে। তোমরা পয়েন্ট আউট করে রাখবে, খাতা লিখে রাখবে। বসন্তের কোকিল গদ্যাংশটির মূল গ্রন্থের নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর। তারপরে শীতাশীত দুই পক্ষ একই না জানি। শীতাশীত কথাটির অর্থ হচ্ছে শুক্ল কৃষ্ণ। কোকিলের জিত হয় অপশানগুলির মধ্যে হচ্ছে গলাবাজিতে। তারপর মাতৃভাষারূপে খনি, এখানে মাতৃভাষা বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে। হিন্দু মেলা গাছের তলায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি পাঠ করেছিলেন? উত্তরটা হবে হিন্দু মেলার উপহার। কুললক্ষ্মী কয়ে দিলা পরে, এখানে কুললক্ষ্মী হলেন দেবী সরস্বতী। স্বাদেশিকতা রচনাটির মূল গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি, ঠিক আছে? তো 9 নম্বরটি হচ্ছে চর্যাপদের পুঁথিটি কি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। মৈতিল কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। তো তারপরে খ বিভাগ, এখানে 10 নম্বর, কাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি? 3টি চরিত্র, শ্রীকৃষ্ণ, রাধা এবং বড়াই। তারপরে আছে ডাইনি গল্পে বর্ণিত মাঠটির নাম কি? ছাতি ফাটার মাঠ, ঠিক আছে? কার উদ্যোগে স্বাদেশিকতা সভা গঠিত হয়েছিল? জ্যোতিদাদার উদ্যোগে স্বাদেশিকতা সভা গঠিত হয়েছিল। ডাইনির আসল নাম কি? ডাইনির আসল নাম হচ্ছে সুরধ্বনি, লোকমুখে সরা বলে ডাকে। তারপরে প্রশ্ন হচ্ছে বঙ্গভাষা কবিতাটি কি জাতীয় কবিতা? বঙ্গভাষা কবিতাটি চতুর্দশপদী কবিতা। কাননে শাক তুলতে নেই কখন? কাননে শাক তুলতে নেই মাঘ মাসে। তারপরে তুইও যে আমিও সে, সমান দুঃখের দুঃখী সমান সুখের সুখী। এখানে তুই ও আমি কে? এখানে তুই হলো কোকিল পাখি আর আমি হচ্ছে কমলাকান্ত, ঠিক আছে? ফুল্লরার স্বামীর নাম হচ্ছে কালকেতু। শেষ প্রশ্নটি হচ্ছে কমলাকান্তের দত্ত রচনাংশে কার মনের কথা এই জন্মে বলা হলো না? কমলাকান্তের মনের কথা এই জন্মে বলা হলো না। এই হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগ। 20 নম্বর এখানে উত্তর বলে দিলাম, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। সিলেবাস সম্বন্ধে অবশ্যই জানো, আমি তোমাদেরকে বাংলা বিষয়ের সিলেবাস এই বছরের 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাস দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিবে, ক্লাস 11 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? তারপরে গ বিভাগ, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 20টি শব্দের মধ্যে। এখানে 5টি প্রশ্ন, গল্প, কবিতা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলি থেকে আসবে প্রশ্নগুলি। তোমরা সিলেবাসটা অবশ্যই দেখলে বুঝতে পারবে। তো তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ নও, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, কিন্তু এবারও হাফ ইয়ারলি পরীক্ষাতে ইম্পর্টেন্ট। তো উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও। তোমরা প্রশ্নটা অবশ্যই তৈরি করে নেবে। ছোটো ছোটো প্রশ্নগুলির উত্তর বলে দিচ্ছি। সে পত্র লেখকের নিকটে তখনই ফিরে আসিয়াছিল, ঠিক আছে? উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত? এখানে কোন পত্রের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বাদেশিকতা প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত স্বাদেশিকতা গল্প রয়েছে সেই গল্প থেকে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে? এখানে কোন পত্রের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার কোনো এক নতুন আত্মীয় ইংরেজিতে পত্র লেখেন। এখানে সেই ইংরেজিতে লেখা পত্রটির কথাই বলা হয়েছে। তো এখানে ছোটো প্রশ্ন 1+1, তো তার জন্য উত্তরটা বলে দিলাম, তোমরা খাতায় লিখে রাখবে। আন্ধারে লুকায় মৃগ না পায় আক্ষটি, কোন কবির কোন কবিতার অংশ? আক্ষটি কথার অর্থ কী? তো একদম সিম্পল, 1+1। মুকুন্দরাম চক্রবর্তীর লেখা ফুল্লরার 12 মাসা নামক কবিতার অংশ। আক্ষটি শব্দের অর্থ হচ্ছে ব্যাধ বা শিকারী, বজফলাকা ধব্যাধ বা শিকারী। অবহেলা করি, উদ্ধৃতাংশটিতে কে কি অবহেলা করেন? তো আরেকটি সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতা রয়েছে, সেই কবিতা থেকে এটা এসেছে, বঙ্গভাষা কবিতা থেকে। কবি মাইকেল মধুসূদন দত্ত তার নিজ বঙ্গভাষায় যে বিবিধ রতন রয়েছে তাদেরকে অবহেলা করেন, ঠিক আছে? এটাই এখানে বোঝানো হয়েছে। কোন কাব্য অনুবাদের মধ্য দিয়ে বাংলা অনুবাদ সাহিত্যের সূচনা হয়? ওই কাব্যের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? 1+1। তো মধ্যযুগে মহাভারত অনুবাদ দিয়ে বাংলা অনুবাদ সাহিত্যের সূচনা হয়েছিল, আর ওই মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কবি কাশিরাম দাস। গ বিভাগ শেষ হলো।
তারপরে যাচ্ছি ঘ বিভাগ। তো এখানে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও 60টি শব্দের মধ্যে। 26, 27, 28, 29 4টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। তো আমি ছোটোগুলির উত্তর বলে দিচ্ছি। এটা তবে রামনগর, তুমি সেই, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন। এটা ডাইনি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। তো ছোট প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পে যে অসুস্থ মায়ের সংবাদ নিয়ে ফেরার পথে তপ্ত মধ্যাহ্নে উদ্দিষ্ট যে নারী রয়েছে, সেই নারী ডাইনি তথা সুরধনুকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন। তো বক্তার এরূপ বলার কারণ কি তোমরা এটা তৈরি করে নেবে। 27 নম্বরটি, মহারাজের কাছে আমার নালিশ আছে, কার লেখা, কোন নাটকের অন্তর্গত, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। দেখো 1+1+3 একদম ছোটো ছোটো প্রশ্ন দিয়ে উত্তরটা কি দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকের অন্তর্গত। এখানে বক্তা ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধর। তো কাকে উদ্দেশ্য করে, মহারাজকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছে। এইভাবে লিখলে 3 নম্বর পেয়ে যাবে। তারপরে 28, 29 হচ্ছে অলঙ্কার থেকে। তো হাফ-ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের শব্দ অলঙ্কার থাকবে, 4টি সংজ্ঞা রয়েছে, 4টি সংজ্ঞা থেকে দেখো এইভাবে 2টি সংজ্ঞা পরীক্ষাতে আসবেই আসবে। তো এখানে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, আর বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। তো এইভাবে এসেছে, এগুলি কিন্তু অবশ্যই প্রস্তুত করে রাখবে, এগুলি অনেক উপকারে আসতে পারে তোমাদের। তারপরে বিভাগের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও 80টি শব্দের মধ্যে। তো একটির মান হচ্ছে 4, 60টি আসবে। 28 নম্বর, হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন, এটা বঙ্গভাষা কবিতা থেকে এসেছে। তো কে একথা বলেছেন, কোন কবিতার অংশ, বিবিধ রতন কি, উৎস গ্রন্থের নাম কি। দেখো সবগুলো ছোটো ছোটো প্রশ্ন, একদম চিন্তা করবে না, এমন টাইপেরই প্রশ্ন এবারও আসতে চলেছে। তো একদম সহজ, ইজি। তো উত্তর এইভাবে তোমরা করতে পারবে। দেখো এক কথায় মানে যখন শিখবে তখন এগুলি তো কাজে আসবে। তো 1+1+1। তো কে একথা বলেছে, তো উত্তরটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত এই কথা বলেছেন। তো কোন কবিতার অংশ, মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতার অংশ। তো এখানে বিবিধ রতন কি, বিবিধ রতন বলতে কবি এখানে বঙ্গভাষার সাহিত্য ও সাহিত্য স্রষ্টাদের কথা বলেছেন। তো শেষে কি আছে, উৎস গ্রন্থের নাম কি, মানে মূল গ্রন্থের বা কাব্যগ্রন্থের নাম। তো কাব্যগ্রন্থের নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। অথবা দিয়ে আবার থাকবে, প্রতিটি প্রশ্নের অথবা আছে কিন্তু। অথবা দিয়ে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, ঠিক আছে, এটাও বঙ্গভাষা কবিতা থেকে। কে কি আজ্ঞা পালন করলেন, বক্তার আজ্ঞা পালনের কারণ কি, পাইলাম কালে বলতে এখানে কি বুঝিয়েছেন। তো প্রথমটা আর শেষটা এক মানের রয়েছে। তো উত্তরগুলি বলে দিচ্ছি। কবি মাইকেল মধুসূদন দত্ত কুললক্ষ্মী অর্থাৎ দেবী সরস্বতী, সেই দেবীর আজ্ঞা পালন করলেন, ঠিক আছে। তো কি আজ্ঞা পালন করলেন, দেবী কবিকে ঘরে ফিরে যাওয়ার আজ্ঞা দিয়েছিল, সেই আজ্ঞা পালন করলেন। তো শেষে গেছে পাইলাম কালে বলতে কি বুঝিয়েছেন, পাইলাম কালে মানে যথাসময়ে পেলেন, এমন কি পেলেন। তো পাইলাম কালে বলতে কবি বাংলা ভাষার রত্নভাণ্ডারের সন্ধান পেলেন এবং নিজের প্রত্যাশিত যশ খ্যাতি লাভ করলেন। তো এটাই এখানে বোঝানো হয়েছে। তো আজ্ঞা পালনের পর কি ঘটনা হয়েছে, তো এটা তোমরা তৈরি করে নেবে। তারপরে খরতরপুরে অঙ্গ রবির কিরণ, কার লেখা, কোন রচনার অন্তর্গত, কার অঙ্গপুরে, কখন কিভাবে অঙ্গপুরে তা বুঝিয়ে দাও। তো এটা ফুলেরা বারোমাসা কবিতা থেকে এসেছে। তো কার লেখা, কোন রচনা, তো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের খ্যাতমান কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত ফুল্লরার বারোমাসা কবিতার অংশ এটি। তো ফুল্লরার অঙ্গপুরে, ফুল্লরা বারোমাসা কবিতায় ফুল্লরা চরিত্রের যে পরিচয় কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, কিছু পয়েন্ট দিয়ে লিখতে পারো। ফুল্লরা বারোমাসা চরিত্রের পরিচয়। ক্লাস 11 বেঙ্গলি স্টাডি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে এই কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা রয়েছে। তো তোমরা ওই আলোচনা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে ফুল্লরা চরিত্রটা একদম ইজিলি তোমরা উত্তর পেয়ে যাবে। তখন মানুষ কোকিল তাহার গৃহকুঞ্জ পুরিয়া যায়, কার লেখা, কোন প্রবন্ধের অন্তর্গত, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, মানুষ কোকিল কারা, এগুলিও ছোটো ছোটো প্রশ্ন, ঠিক আছে। এটা বসন্তের কোকিল থেকে প্রশ্নটি এসেছে। উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বসন্তের কোকিল প্রবন্ধের অংশ। তখন বলতে যখন নসিবাবুর তালুকের খাজনা আসে সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। তো মানুষ কোকিল কারা, মানুষ কোকিল হলো আমাদের মনুষ্য সমাজের সেই সব মানুষ যারা কেবল সুখের ভাগিদার, সুসময়ের বন্ধু, অসময়ের কেউ নয়। তো এমন টাইপের মানুষদেরকে মানুষরূপী কোকিল বলা হয়েছে। এই প্রশ্নটা অথবা দিয়ে, কেননা তুমি সৌন্দর্যশূন্য পরাণ্য প্রতিপালিত, এটাও বসন্তের কোকিল থেকে। কে সৌন্দর্যশূন্য, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসন্তের কোকিল প্রবন্ধ থেকে নেওয়া বসন্তের কোকিলকে সৌন্দর্যশূন্য বলা হয়েছে। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করে। তো এটা উত্তরটা তোমরা ওই কোকিল যা কিছু ভালো দেখে সব কিছু কুনজরে দেখে, তো এই ঘটনাটি তুলে ধরবে। তারপরে 33 নম্বর প্রশ্নটি, এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন, কার লেখা। তারপরে কোন রচনা অন্তর্গত, কোন মেলার কথা বলা হয়েছে, কে এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন, এগুলিও ছোটো ছোটো প্রশ্ন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতা রচনার অন্তর্গত হিন্দু মেলার কথা এখানে বলা হয়েছে। তো কে এই মেলার কর্তা রূপে নিয়োজিত ছিলেন, নবগোপাল মিত্র মহাশয় এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন। অথবা দিয়ে
আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষা চর্চা করিয়া আসেছেন। আমাদের বলতে কাদের বাড়ির কথা এখানে বলা হয়েছে? আমাদের বলতে এখানে জীবনস্মৃতি গ্রন্থের অন্তর্গত স্বাদেশিকতা প্রবন্ধে আমাদের বলতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কথা বলা হয়েছে। তো মূল বক্তব্যটি এখানে তুলে ধরবে। তারপরে 34 নম্বর, সেই আমবাগানে আজ 40 বছর ধরিয়া বাস করিতেছে একে ডাকিনী। এটা ডাইনি, ছোট গল্প থেকে। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। কার লেখা? কোন গল্পের অংশ? ডাইনির। তো ডাইনির চরিত্র এখানে লিখতে হবে। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পের অংশ। আর তারপরে ডাইনির চরিত্র তোমরা তুলে ধরবে। তারপর 35 নম্বর, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? তো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন নাম হচ্ছে চর্যাপদ। ঠিক আছে। তো গ্রন্থটি কবে কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা এবারও পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। চর্যাপদ গ্রন্থটি 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। তো 1916 সালে এটি মুদ্রিতকারে প্রকাশিত হয়েছিল। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির অপর কোন নামে পরিচিত? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির অপর নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে পরিচিত। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে পরিচিত। ঠিক আছে। তার বিবরণ তুলে ধরবে। তোমরা 13টি যে খণ্ড রয়েছে 13টি খণ্ডের কথা এখানে তুলে ধরবে। 36 নম্বর, কৃত্তিবাস ওঝা কার কাব্য অনুবাদ করেন? কৃত্তিবাস ওঝার কাব্যের জনপ্রিয়তার কারণ লিখো। কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণের কাব্য অনুবাদ করেন। তো এখানে কৃত্তিবাস ওঝার জনপ্রিয়তার কিছু কথা তুলে ধরবে। অথবা দিয়ে বিদ্যাপতি কোন শতাব্দীতে কোথায় জন্মগ্রহণ করেন? কোন পর্যায়ের পদে তিনি শ্রেষ্ঠ এবং কেন? বিদ্যাপতি 15 শতাব্দীতে মিথিলার বিস্ফি গ্রামে এক শৈব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। আবার বলছি, বিদ্যাপতি 15 শতাব্দীতে মিথিলার বিস্ফি গ্রামে এক শৈব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো কোন পর্যায়ের পদে তিনি শ্রেষ্ঠ? তিনি মাতুর। ঠিক আছে। মাতুর পর্যায়ের জন্য খুবই শ্রেষ্ঠ বিদ্যাপতি। সেই বিদ্যাপতিকে অভিনব জয়দেবও বলা হয়। বিভাগের মধ্যে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। একটির মান 5। সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে বটে। তো এটা একটা নাটক রয়েছে তোমাদের, মুকুট নাটক। তো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রথম অঙ্কটি থাকবে, আর দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক থাকবে অ্যানুয়াল পরীক্ষার জন্য। তো প্রথম অঙ্ক থেকেই প্রশ্নটা, সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে। তো মুকুট নাটকের অংশ, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, এই প্রশংসারই কারণ কি? ঠিক আছে। অথবা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মুকুট নাটকের প্রথম অঙ্ক অবলম্বনে ঈশাখার চরিত্রটির উপর আলোচনা করো। তো এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষাতে আসে। তো ঈশাখার চরিত্রটা তোমরা ভালো করে শিখবে, তাও প্রথম অঙ্ক অবলম্বনে। ঠিক আছে। এবং শেষে 38 প্রদত্ত সংকেত অনুসারে গল্প রচনা। তো তোমাদের গল্প রচনা কীভাবে দেখো, গ্যাপ গ্যাপ দেওয়া থাকবে। এক ছিলেন রাজা, তারপরে এটা দিয়ে তুমি ঘটনা তৈরি করবে, খুব সঙ্গীত রসিক। এভাবে মানে পয়েন্ট দিয়ে দিয়ে তুমি একটা বড় নাটক আকারে তৈরি করবে এবং নাটকের একটি নাম দেবে। অথবা দিয়ে থাকবে, তোমার বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা তৈরি করো। 5 নম্বর, পত্রপত্রিকা পড়ো, অর্থাৎ পেপার পড়ো। তো পেপার কাটিং তোমরা আসলে জানো। তো পেপার যেভাবে ছাপানো হয়, যেভাবে লেখা হয়, সেই স্টাইলে তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে প্রতিবেদন। কে, কি, কেন, কোথায়, এই কারণগুলি প্রতিবেদনে থাকতে হবে। যেমন প্রথমে একটা শিরোনাম অবশ্যই দিতে হবে, যেটা আকর্ষণীয় শিরোনাম থাকতে হবে। সকলে দেখে এই শিরোনামটা দেখে পত্রিকার ভিতরে কী লেখা আছে সেটা দেখবে। তো যেমন বিদ্যালয়ে বৃক্ষরোপণ, উৎসাহী শিক্ষা মহল। ঠিক আছে। এইভাবে শিরোনামটা তৈরি করবে। তারপর নিচে লিখবে নিজস্ব সংবাদদাতা। তারপর কোথা থেকে, ধরো অমরপুর থেকে অমরপুর, আগরতলা থেকে আগরতলা লিখবে। তারপরে কলম দিয়ে শুরু করবে যে গাছ আমাদের প্রাণ, আমাদের বন্ধু, এই বন্ধুকে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এক ঝাঁক উৎসাহী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ পথে নামলো। ঠিক আছে। এমন টাইপের। বা আমাদের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব কর্মকাণ্ড সাক্ষী হয়ে থাকলো অমরপুর, বা আগরতলা থেকে লিখলে আগরতলা। তো এমন ধরনের প্রতিবেদন রচনা তৈরি করতে হবে। তো প্রতিবেদন রচনার উপর আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, তোমাদের প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা এটা দেখে নেবে যে প্রতিবেদন রচনা কীভাবে লিখতে হয়। ঠিক আছে। এই আলোচনার সাপেক্ষে তোমাদেরকে বলে দিলাম যে কখন কোনগুলি প্লেলিস্টে গিয়ে দেখবে। ঠিক আছে। যারা তোমরা আগে দেখোনি, তোমরা অবশ্যই ক্লাস 11 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে এই চ্যানেলেই। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। এইভাবে হাফ ইয়ারলির প্রশ্নটি তোমাদের জন্য এই বছরও 2024 শিক্ষাবর্ষে আসবে। তো এই ব্যাপারে কোন গল্প, কোন কবিতা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে তোমাদেরকে আমি একসময় সাজেশন রূপে দিয়ে দেবো। তো পরীক্ষা যেহেতু সামনে চলে আসছে, তো আগে এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, অবশ্যই ভালো করে দেখবে এবং ফলো করবে। এগুলির মতোই কিন্তু আসতে চলেছে এবারও ফাইনাল পরীক্ষা। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।